আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। স্যার হুম। স্যার আজকেও লিংক পাই নাই। আজকেও লিংক পাও না? না পেলে তো আমরা তো একই ডাটাবেস ইউজ করি। স্যার সেই ডাটাবেসে আপনি আপডেট করেছিলেন বোধহয় গত বুধবার না হলে মঙ্গলবারে, তারপর হচ্ছে আমরা আমাদের এটা আবার ডেট হয়ে গেছে অনেকেরই। এখন তো দেখা যাচ্ছে রেসপন্স যদি রেকর্ড না হয়, অর্থাৎ তোমার অ্যাটেন্ডেন্সের সময় যদি ইয়েস নো রেকর্ডিং না থাকে, তাহলে তো ইমেল ব্লক হয়ে যায়। এখানে দেখাচ্ছে 13 তারিখ আপডেট করা হয়েছে, 13 আর 7, আজকে হলো 20। স্যার 13 তারিখে তো মেল পাঠিয়েছিলাম। হ্যাঁ, 13 তারিখে যদি দিয়ে থাকো তাহলে হচ্ছে আজকে 20 হলো সোমবার, তাই তো? জি স্যার। তাহলে মাঝখানে আমরা একটা ক্লাস মনে হয় নিয়েছি 13 পরে। স্যার সেটাও তো হ্যাঁ, করেছিলাম। সেটার মেল কি গিয়েছে? স্যার সেটার মেল হচ্ছে আমি আবার আপনাকে ইমেল হ্যাঁ, ওই যে পাঠানোর পর আপনি। তাহলে দেখা গেছে ওই 13 তারিখ থেকেই তোমার মেইল এখানে ডাটাবেসে আউট। সেই কারণে 13 তারিখ যদি মিসিং থাকে, 13 পরের যে ক্লাসগুলো সেগুলোর লিংক যাচ্ছে না। ঠিক আছে, তার মানে তোমার 15 তারিখ যায় নাই, আজকেরটা যায় নাই, তাই তো? জি স্যার। স্যার আমার তো আজকেরটা খালি আসেনি, আগের গুলো এসেছে। স্যার হুম। আমারও আজকেরটাই আসেনি, এর আগের গুলাই। আগের গুলো এসেছে। স্যার আজকের লিঙ্ক মনে হয় আপনি পাঠাননি। আজকের লিংক কাউকে পাঠাই নাই। জি স্যার, স্যার ইমেল করে আমারও নিতে খালি হয়েছে। আজকেরটাই আসেনি। জি স্যার, আজকেই পাইনি শুধু। লেট মি চেক, নাকি অন্যদেরকে পাঠিয়ে দিয়েছি? পাঠানো হয়েছে কাউকে, লিস্ট চেক করি। 19শে ডিসেম্বর, না এই যে 8 PM দেখাচ্ছে তো। স্যার আসেনি তো। 6 PM, আচ্ছা, let me try again. আচ্ছা তাহলে আচ্ছা, আচ্ছা তাহলে এখন বলো, গত ক্লাসে কোন পর্যন্ত হয়েছিল? সংযোজন কেন্দ্র কোষী নাকি? স্যার লাস্ট বৃহস্পতিবারের ক্লাসটা করতে পারিনি স্যার, এটা কোন ক্লাসে করানো হবে নেক্সট? বৃহস্পতিবারের ক্লাসের, এটা যেহেতু খুবই বিশেষ ক্লাস, আপাতত 2021 সালে এটার কোনো ব্যবস্থা নাই। এখন 22 সালে যারা পড়বে তাদের সাথে হয়তো করার সুযোগ হবে, কিন্তু সেটাও ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 ওইভাবে। আপনি বলেছিলেন জানুয়ারিতে করতে, তো ওটা কি এখন পসিবল হবে জানুয়ারিতে? জানুয়ারি আসুক, দেখা যাক, চ্যাপ্টার 3 শুরু হলে তখন অবশ্যই করা যাবে। স্যার স্টার্ট তো হবে তাই না? হ্যাঁ, জানুয়ারিতে চ্যাপ্টার 3 শুরু হবে। অনলাইনে না অফলাইন? অন অফ দুই ভাবেই থাকবে। ওকে, দুই ভাবেই থাকবে। স্যার বলো। স্যার আপনার অফলাইনে শুক্র শনি স্যার সিদ্ধেশ্বরী 4:30টার ব্যাচে স্যার কি আপনি কি চলতেছে স্যার বলা যাবে স্যার? আমি অফলাইনে শুরু করতে চাইছিলাম। না, জানুয়ারি থেকে আমাদের সবগুলোই হচ্ছে রুটিন চেঞ্জ হবে, আমরা তখন হয়তো শেয়ার করব। ওকে, তো এখন দেখা গিয়ে
জানুয়ারি থেকে দেখা যাক স্কুল কলেজগুলোর রুটিন কি হয়, এবং 23 ব্যাচের ক্লাস শুরু হবে, সবকিছু মিলিয়েই দেখা যায় যে জানুয়ারিতেই অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হবে, কারণ আমাদের আবার 22 ব্যাচের রিভিশনের ক্লাসগুলো শুরু হবে। হয়তো দু একটা টাইমে একটু চেঞ্জও আনতে হবে আর কি। ঠিক আছে, তো আপাতত আমরা এই বছরের চিন্তাই করছি ডিসেম্বর শেষ হোক। বলো। কি সপ্তাহে 2 দিন ক্লাস হবে? ক্লাস তো সবসময় সপ্তাহে 2 দিন। আমরা যখন এদিকে 3 দিন করে নিয়েছিলাম, কারণ হচ্ছে ছুটি দিয়ে দিচ্ছি শেষ সপ্তাহ, সেই কারণেই 3 দিন করে নিয়েছি। এটা নর্মালি তো 2 দিন করেই ক্লাস। স্যার এই বুধবার ক্লাস হবে? না, এই বুধবারের তো আর কোনো ক্লাস নেই, কারণ আজকে এই আলোচনাটা শেষ, আর বাকি আছে 3টা বা 4টা ক্লাস, জানুয়ারিতে হলেই কোর্স কমপ্লিট। স্যার এই মাস বাকিটা ছুটি? তাই তো বলেছিলাম। ওকে, কারণ এই জন্যই তো আমরা এক্সট্রা ক্লাস 3টা 3 বৃহস্পতিবারে নিয়ে নিলাম, যেন সামনের সপ্তাহ ছুটি থাকে। আচ্ছা, তাহলে এখন বলো, গতদিন পর্যন্ত কোন পর্যন্ত গিয়েছিলাম? কেন্দ্রাকর্ষী সংযোজন। হুম, বলো। যারা ক্লাস করেছি সম্বুধের লাস্ট লেকচার কোন পর্যন্ত গিয়েছি? কেন্দ্রাকর্ষী সংযোজন পর্যন্তই। ওকে, তাহলে সেই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? কারণ সংযোজনের মধ্যে কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, ফ্রি রেডিক্যাল সংযোজন, এই 3টা সংযোজনই পড়েছো। ওকে, একটু চিন্তা করো বা প্রবলেম গুলো নিয়ে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। আমি একটা ফোন আসছে, একটু আমি দেখছি।
ওকে, সরি। হ্যাঁ, তাহলে বলো যে সংযোজন সবগুলো নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা, কারণ আমাদের বাকি আছে এখন একটাই মেকানিজম, প্রতিস্থাপন আর অপসারণের একটা এক্সাম্পল করলেই মেকানিজমের পার্ট কমপ্লিট। স্যার লাস্ট ক্লাস তো ওজনীকরণের পর্যন্ত পড়াইছিলেন। হ্যাঁ, ওজনীকরণের পরটাই হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। সেক্ষেত্রে দেখা যায় যে কার্বনিল যৌগ যারা আছে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধনযুক্ত যৌগ, যাদেরকে অ্যালডিহাইড এবং কিটোন নামে পরিচিত, এই দুইটা গ্রুপের কালেকটিভ নেম হচ্ছে কার্বনিল যৌগ। এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কার্বনটা প্লাস থাকে, সেই কারণেই মাইনাস চার্জ যুক্ত বিকারক, যাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল, তারা সেখানে আক্রমণ করে পাই বন্ধনটা ভেঙে ফেলে। একটা অন্তর্বর্তী যৌগ হয়, পরবর্তী ধাপে আমরা কাঙ্ক্ষিত যৌগটা পাই। অর্থাৎ ইলেকট্রোফিলিক বিক্রিয়াতেও যেমন দেখেছো 2 ধাপে বিক্রিয়াটা হয়েছে, যে সেখানে মেকানিজমে কি ছিল যে প্রথমে ইলেকট্রোফাইলটা আক্রমণ করে একটা অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন তৈরি করেছে, এই যে তারপরের ধাপে মাইনাসটা যুক্ত হয়ে উৎপাদ্য তৈরি হয়েছে। তাহলে এখানেও ঠিক একই রকম, অ্যাটাকটা হচ্ছে মাইনাসের মাধ্যমে, মাইনাসটা অ্যাটাক করে প্রথমে একটা অন্তর্বর্তী অ্যানায়ন তৈরি করছে, তারপর প্লাস যুক্ত হয়ে সেটা নিউট্রাল যৌগ তৈরি করছে। তাহলে এই কার্বনিল যৌগের বিক্রিয়াগুলোকেই বলা হয় কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। এবং এখান থেকে অনেক সময় অনুধাবন আসে যে কেন এরা এই বিক্রিয়াটা দেখাচ্ছে। তার কারণ হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কার্বন পজিটিভ চার্জে চার্জিত হওয়া, যার কারণে মাইনাসকে তারা আকর্ষণ করতে পারে, এই জন্য তারা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেখায়। এবং সকল কার্বনিল যৌগ অর্থাৎ যত অ্যালডিহাইড কিটোন আছে সবাই এই বিক্রিয়াটাই দেখাবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে কিটোন এই বিক্রিয়াটা দেখালেও খুবই ধীরে এই বিক্রিয়াটা দেয়, কিন্তু অ্যালডিহাইড গুলো খুব দ্রুত বিক্রিয়া দেয়। তার কারণটা হলো যে অ্যালডিহাইডের গঠনে আমরা জানি যে দুই হাতে হাইড্রোজেন থাকতে পারে, অথবা মিনিমাম এক হাতে একটা হাইড্রোজেন থাকবে, তার কারণ গাঠনিক সংকেত CHO। কিন্তু কিটোন হলে দুইটাই আর থাকবে, এটা নিশ্চিত। ফলে কেমিস্ট্রি জৈব রসায়ন বলছে আর হলো ইলেকট্রন দাতা, তারা ইলেকট্রন দিয়ে কার্বনের পজিটিভ চার্জের পরিমাণ কমে যাবে। এবং এই কার্বনটা পজিটিভ জন্যই কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়া হয়েছে। এখন এই পজিটিভিটি যদি কমে যায় তাহলে তো নিউক্লিওফাইলের আক্রমণের সম্ভাবনাও কমে যাবে, সক্রিয়তাও কমে যাবে। এই কারণেই কিটোন গুলো কম সক্রিয় হয়, কিন্তু অ্যালডিহাইড গুলো দেখা যায় যে কম্পারেটিভলি একটু বেশি সক্রিয়, কারণ তার হাতে হাইড্রোজেন থাকে, একটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিতে পারে, আর এখানে কোনোই দাতা নাই, ফলে এখানে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে এই ঘটনাকে নামকরণ করা হয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টর, কারণ ইলেকট্রনের ঘনত্বের সাপেক্ষে আমরা সক্রিয়তাটা যাচাই করেছি। আর পরেরটা স্টেরিক ফ্যাক্টর, কারণ আক্রমণ করতে গিয়ে যে বাধাটা আসছে, এই বাধার কারণে সক্রিয়তাটা কম বেশি হয়, কারণ যেই গ্রুপকে অ্যাটাক করতে যাচ্ছি তার আশেপাশে বড় বড় গ্রুপ থাকলে আক্রমণের স্থানটা কমে যায়, ফলে বাধা পাই। এই জন্য বলছে আর এর পরিমাণ বাড়লে সক্রিয়তা কমে, কারণ আর বাড়লে স্টেরিক বাধা বাড়ে, এই জন্য সক্রিয়তা কম। অতএব কার্বনিল যৌগ থেকে 3টা বিষয় আমরা শেয়ার করেছি। শেয়ারিং 1 হচ্ছে কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া কৌশলটা কি, 2 নাম্বার হচ্ছে কেন তারা এই বিক্রিয়াটা দেখাবে, 3 নাম্বার হচ্ছে এদের সক্রিয়তার বিষয়টা, যে কেন অ্যালডিহাইড কিটোনের থেকে বেশি সক্রিয়, কেন মিথানল ইথানল থেকে বেশি সক্রিয়, অথবা কেন এখানে সক্রিয়তা কম, এটা হবে। তো এই পয়েন্টগুলো নিয়ে স্যার আরেকবার একটু বলবেন? আলোচনা করছিলাম, তো সেটা নিয়ে বলো যে কোথায় প্রশ্ন আছে। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কেন হয়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা, 3টা পয়েন্ট কিন্তু। স্যার এই স্লাইডটা একবার হ্যাঁ, এই স্লাইডটা হচ্ছে যে, বলো। স্টেরিক ফ্যাক্টরটা একবার একটু বুঝাবেন? স্টেরিক ফ্যাক্টর হচ্ছে কোনো উপাদানকে আক্রমণ করতে গেলে পারিপার্শ্বিক উপাদান কর্তৃক যে বাধাটা আসে সেটাকে বলছে স্টেরিক ফ্যাক্টর। ঠিক আছে, জি স্যার। এখানে ছবিতে দেখানো হচ্ছে যে এই কার্বনকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, অতএব এখানে যদি বড় বড় গ্রুপ উপস্থিত থাকে ফলে আক্রমণের অঞ্চলটা ছোট হয়ে যায়। আক্রমণের অঞ্চলটা ছোট হলে আক্রমণের সম্ভাবনাটা কমে যায়। যে আমরা যদি বলি যে তোমার হাতে একটা টেনিস বল দিয়ে যদি বলি ওয়ালে যে কোনো জায়গায় ছুঁড়ে মারো তাহলেই বিক্রিয়া হবে,
সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে ছুঁড়ে মারলেও দেখছো যে ঘটনা ঘটছে, কারণ পুরো ওয়ালটাই তোমার আক্রমণের স্থান। কিন্তু ওয়ালের মধ্যে যদি আমি এরকম একটা ডট দিয়ে বলি এই জায়গায় আক্রমণ করলেই শুধুমাত্র বিক্রিয়া হবে, সেই ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে না কমবে? কমবে। কমবে। সেই কারণেই বলছে যে যদি আমরা আক্রমণের স্থানটাকে যদি কমিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে সক্রিয়তাটা কমে যাবে। অতএব এখানে বড় বড় আর গ্রুপ থাকলে দেখা যাচ্ছে যে আর মানে অ্যালকাইল, মিথাইল, ইথাইল গ্রুপ, বড় বড় গ্রুপ থাকলে এখানে কার্বনের বন্ধন যে স্পেসটা থাকবে সেটা অনেক ছোট হয়ে আসবে। আর হাইড্রোজেন তো সবচেয়ে ছোট মৌল, তার মানে এটা সবচেয়ে বড় স্পেস পাবে, সবচেয়ে বেশি ফাঁকা এখানে, ফলে অনেক সহজে অ্যাটাক। এখানে এখানে ফাঁকা জায়গা একটু কমে গেছে, এখানে অনেক কমে গেছে। ঠিক আছে? স্যার কিটোন কম সক্রিয় কি স্টেরিক ফ্যাক্টরের কারণে? কিটোন কম সক্রিয় স্টেরিক ফ্যাক্টরের জন্য না, দুই ফ্যাক্টরের জন্যই সক্রিয়তার কম বেশি। অর্থাৎ প্রত্যেকের সক্রিয়তার পেছনেই দুইটা কারণ, এখন তুমি যে কারণ দিয়ে ব্যাখ্যা করো। ঠিক আছে, কারণ এটা কোনো সিঙ্গেল ফ্যাক্টর না, এটা ডুয়েল ফ্যাক্টর। যে ইলেকট্রন ঘনত্বের সাপেক্ষেও যুক্তি দেখাতে পারো, সেটাও ঠিক আছে। আবার দেখা গিয়েছে যে সেখানে আক্রমণের জায়গার বিষয়টা ছিল, সেটাও সত্য, সেটাও সমান ভূমিকা পালন করছে। অর্থাৎ দুইটা কারণ বলতে হবে। স্যার অ্যালডিহাইড থেকে কম কেন তখন কি? তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য কি দেখো? অ্যালডিহাইডের থেকে কম কেন হচ্ছে বলো? অ্যালডিহাইড আর কিটোনের গঠন কি সেম? না স্যার। না। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য কোথায় বলো? স্যার অ্যালডিহাইডে CHO থাকা লাগে, আর কিটোনের ক্ষেত্রে C+1O, আর বাকি দুইটাতে দুই হাতে অ্যালকাইল গ্রুপ থাকলে হয়। হুম, তাতে দুইটার মধ্যে ইলেকট্রনিক ফ্যাক্টর এবং স্টেরিক ফ্যাক্টরের কোনো প্রভাব পড়ছে কিনা? জি স্যার পড়ছে। পড়ছে। তাতে ইলেকট্রনিক ফ্যাক্টর কি বলছে? ইলেকট্রনিক ফ্যাক্টরের সাপেক্ষে চেঞ্জটা কি হবে অ্যালডিহাইড আর কিটোনের? কিটোনের ক্ষেত্রে কমে যাবে ইলেকট্রনিক ফ্যাক্টর, আর স্টেরিক বাধাও বেড়ে যাবে, তাই দুই ক্ষেত্রেই সক্রিয়তা কমে যাবে। ওকে, তাহলে তো উত্তর পেয়ে গেছো যে কিটোনের ক্ষেত্রে দুইটা আর দুইটা দাতা, এই কারণে পজিটিভ চার্জ অনেকটাই কমে যাবে দুইটা আর এর কারণে। ওকে, হ্যাঁ, তাহলে আর কারো কোনো কিছু জানার ছিল? স্যার অ্যালকাইল ইলেকট্রন দাতা হিসেবে কেন কাজ করে? অ্যালকাইল ইলেকট্রন দাতা হিসেবে কেন কাজ করে? তুমি কি অ্যারোমেটিক রসায়নের কাজ করেছো? জি স্যার। অ্যারোমেটিক রসায়ন পড়া শেষ না? শেষ। তাহলে সেখানে অ্যালকাইল গ্রুপের ভূমিকা কি ছিল? মনে আছে? অ্যালকাইল গ্রুপের ভূমিকা কি ছিল অ্যারোমেটিক রসায়নে? সিরিয়াল কাপ? না, সিরিয়াল কাপ না তো। অ্যালকাইল গ্রুপের ভূমিকা কি? সবাই 50 জন স্টুডেন্ট আছে, বাকিদের কাছে কোনো উত্তর নাই? ওকে, অ্যারোমেটিক রসায়নে কিন্তু বলা হয়েছে যে এই চ্যাপ্টারটা অন্য 10টা চ্যাপ্টার থেকে কিন্তু আলাদা, একটু রেগুলার পড়তে হবে এবং ক্লাস শুরুর আগে একটু পড়ে বসতে হবে, তাহলে এই চ্যাপ্টারের সফলতা পাওয়া যাবে। আদারওয়াইজ যদি মনে করি যে 8টায় ক্লাস এবং লগ ইন করে হেডফোন নিয়ে বসে পড়লাম, আবার ক্লাস করলাম, আবার পরে যেদিন ক্লাস ওই দিন হেডফোন নিয়ে বসে পড়লাম, এইটা কিন্তু অ্যালকাইল মানে দ্যাট ইজ আমরা বলছি যে অর্গানিক কেমিস্ট্রির জন্য আসলে কোনো ফ্রুটফুল রেজাল্ট বয়ে আনবে না। কারণ এই আলোচনাগুলো কিন্তু ধারাবাহিক আলোচনা,
কারণ অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা গ্রুপ অ্যালকাইল গ্রুপ বেনজিন বলয়কে সক্রিয় করেছে, অ্যালকাইল গ্রুপ রেজোনেন্স করেছে, অ্যালকাইল গ্রুপের অর্থপ্যারা নির্দেশক ছিল টলুইন প্রস্তুতি, টলুইন অর্থপ্যারা নির্দেশক, টলুইন থেকে টিএনটি প্রস্তুতি, এই সব কিছুই কি অ্যারোমেটিকে পড়ানো হয় নাই? হয়েছে কিনা? জি স্যার। হ্যাঁ, তো তাহলে সেই ইতিহাস তো বেশি দিনের না, সপ্তাহখানেক আগের কথা, যে আমরা গত সপ্তাহে শেষ করেছি, মানে গত বৃহস্পতিবারে। আজকে হচ্ছে শনিবার, তার মানে মাঝখানে শুক্র শনি রবি 3 দিন গিয়েছে। তো তাহলে দেখা যায় যে এখানে স্মৃতিচারণ করতে হবে যে আগে কি হলো, তার সাথে এটা ধারাবাহিক আলোচনা চলছে। তো তাতে যদি দেখা যায় যে একই জানা জিনিস, একই ব্যাখ্যামূলক জিনিস আমরা বারবার রিপিট করতে থাকি, তাহলে তো দেখা যায় যে আমাদের অগ্রগতি থাকবে না, থেমে যেতে হবে। তাহলে অ্যালকাইল গ্রুপ কেন কিভাবে ইলেকট্রন দেয় সেটার প্রমাণ তো আমাদের হাতে রেজোনেন্স আছে। সেখানে তো দেখা গিয়েছে যে অ্যালকাইল কারোর সাথে যুক্ত থাকলে সেখানে তারা ইলেকট্রন সাপ্লাই করছে। তাহলে এখানে আর গ্রুপ কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এখানে আর গ্রুপ কার্বনকেও তো ইলেকট্রন দিতে পারছে, তাতে কার্বনের পজিটিভ চার্জ যেটা ছিল, ঘাটতি ছিল, সেটা সে কমিয়ে দিতে পারছে। আর পজিটিভ চার্জ যদি কমে যায় তাহলে তো নিউক্লিওফাইলের আকর্ষণ করার পসিবিলিটি থাকবে না, আর নিউক্লিওফাইল আকর্ষণই করে পজিটিভের কারণে। ওকে, তাহলে নিউক্লিওফিলিক সংযোজন নিয়ে আর কিছু? তাহলে আরএমজিএক্স আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন, যে আরএমজিএক্স কে বলা হয় নিউক্লিওফিলিক রিয়েজেন্ট বা কেন্দ্রাকর্ষী বিকারক। তার কারণ হচ্ছে আরএমজিএক্স এর সাথে কার্বনিল যৌগের বিক্রিয়া করাতে গেলে ঋণাত্মকতার পার্থক্যের জন্য সেখানে চার্জ তৈরি হয়, এবং আরএমজিএক্স এর আর হচ্ছে মাইনাস, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এটা এখানে আক্রমণ করে, এই ডাবল বন্ডটা ভেঙে যায়। তাহলে আর গিয়ে কার্বনের সাথে যুক্ত হবে এবং অক্সিজেন মাইনাস তার সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। যে মেকানিজমটা একটু আগে দেখানো হয়েছে অন্য একটা উপাদান দিয়ে, এখানে দেখো যে আরএমজিএক্স কে কল্পনা করে যে আর মাইনাস কার্বনকে অ্যাটাক করলে এটার সাথে আর যোগ হলো, এটা ও মাইনাস হলো, এবং আরএমজিএক্স এর ম্যাগনেসিয়াম হ্যালাইডটা প্লাস ছিল, এটা কি অক্সিজেনের সাথে যুক্ত হলো। আলটিমেট প্রোডাক্ট হচ্ছে নেগেটিভটা কার্বনের সাথে, পজিটিভটা অক্সিজেনের সাথে। সেই কনসেপ্টে দেখা যায় এখানে, সরি, এখানে দেখা গিয়েছে আর মাইনাস নেগেটিভ এটা কার্বনের সাথে, অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইডটা যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী যৌগ যার আত্মবিশ্লেষণ করে এখান থেকে অ্যালকোহল তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এবং এই যে কার্বনিল যৌগ, এটা হচ্ছে মিথানল, যেই কার্বনিল যৌগে কার্বনের 2 হাতেই হাইড্রোজেন আছে। তাহলে কার্বনের 2 হাতে হাইড্রোজেন থাকাতে ফাইনাল উৎপাদে এখানে 2টা আর পাওয়া গেল, 2টা হাইড্রোজেন পাওয়া গেছে। কিন্তু আমি যদি প্রারম্ভিক এই উপাদানটাকে চেঞ্জ করে দেই, এখানে 2টা হাইড্রোজেন না দিয়ে যদি আমি এখানে একটা আর বসাতাম, তাহলে এখানে আরেকটা আর আসতো, এখানে আরেকটা আর আসতো, তাহলে এটা কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি। ডিগ্রি। 2 2 ডিগ্রি। ডিগ্রি। এখানে যদি আর বসিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি যে 3টা বিক্রিয়ায় একই কৌশল মেনে চলে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন একটু প্র্যাকটিস করতে হবে। প্রথমটা থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির পুরো রাস্তাটা দেখানো আছে, হুবহু এটা দেখে দেখে বাকি দুইটার জন্য কমপ্লিট করো তো। কারণ বিক্রিয়াগুলো না লিখলে আসলে কোনো কাজ হয় না। স্ক্রিনে যখন দেখি খুবই সহজ লাগে, সব বুঝে গেছি, কিন্তু পরে সব ভুলে গেছি একই সাথে। মানে যেই গতিতে বুঝতে পারো সেই গতিতে ভুলে যাও, কিন্তু যখন অফলাইন ক্লাস হয় তখন দেখা যাচ্ছে যে অনেক স্লো গতিতে খাতায় লেখো এবং স্লো গতিতে ভুলো। তো সেই জন্যই দেখা যাচ্ছে যে অন এ আর অফ এর মধ্যে অনেক বড় মানে পার্থক্য দেখা যাচ্ছে, যে অফলাইন হলে অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে, অনেক কিছুই আমরা চেক করতে পারছি, অনেক কিছু বুঝো, কিন্তু সেই ব্যক্তি যখন অনলাইনে আসছে তখন দেখা গেছে যে তার অ্যাক্টিভিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। ট্রাই করো বিক্রিয়াটা দেখে দেখে 3টাই খাতায় লিখো।
কারণ লিখতে গেলে দেখো যে এখানে বিষয়গুলো এতটা সহজ না, যে কোথায় আক্রমণ করলো, তারপর যৌগটা কি হলো, বন্ডিংটা কি আছে, যোজনী কি দাঁড়াচ্ছে, এই অনেক কিছু ইস্যু কিন্তু হিসাব নিকাশ করতে হচ্ছে। ওকে, হয়েছে নাকি চলছে? স্যার হচ্ছে। স্যার আমরা এমজিএক্স এর মাঝে ওএস কেন দিলাম? এমজিএক্স ওএস দিতে পারতাম না? এমজিএক্স মাঝে ওইচ আসছে কারণ হলো হ্যালোজেন গুলোতে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে বেশি থাকে। সেই যুক্তিতে হচ্ছে যে পজিটিভ গুলোকে আগে লেখা হয়, নেগেটিভ চার্জ গুলোকে ডান দিকে লেখা হয়, সেই জন্য এক্স কে পরে দেওয়া হয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার হয়েছে। স্যার করেছি। ওকে, সবার শেষ? জি স্যার। ওকে, দেখো তো মিলিয়ে। জি স্যার, মিলেছে। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এটাও জৈব রসায়নের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুধাবনে আসে অথবা অনেক সময় প্রয়োগেও আসে। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কেন্দ্রাকর্ষী বিক্রিয়া থেকে পড়তে হবে, যে কার্বনিল যৌগ ব্যবহার করে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। অতএব পুরো সংযোজন বিক্রিয়ার সামারিটা এখানে তুলে ধরা হয়েছে। সংযোজন বিক্রিয়াতে অ্যালকিনের সংযোজন পড়েছো, অ্যালকাইনের সংযোজন পড়েছো, মার্কনিকভ পড়েছো, বিপরীত মার্কনিকভ পড়েছো। কেন্দ্রাকর্ষী সংযোজন একটু আগে পড়েছি, অ্যালকিনের ওজনীকরণ, অ্যালকাইনের ওজনীকরণ। খেয়াল করে দেখো সবগুলো মেকানিজম পড়েছি, মনে আছে বা কোনো প্রশ্ন ছিল কিনা? স্যার কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়াটা কেন ঘটে একটু আবার বলবেন? কেন্দ্রাকর্ষী সংযোজনটা কেন ঘটছে? কারণ অ্যালডিহাইড কিটোনের মধ্যে কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কার্বনটা আংশিক প্লাস থাকে, সেই জন্যই নিউক্লিওফাইল সেখানে আক্রমণ করে, এই জন্য এটাকে বলছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। ঠিক আছে? স্যার হ্যাঁ, আমরা কি সামনের দিকে যেতে পারি? জি স্যার। আচ্ছা, এখন এই যে বিক্রিয়াগুলো এখানে আমরা লিখেছি, লিস্ট করেছি, দেখো তো প্রথমটা কোন ধরনের বিক্রিয়ার মধ্যে পড়বে? জেনারেল ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক সংযোজন। কেন্দ্রাকর্ষী নাকি ইলেকট্রন আকর্ষী সংযোজন, কোনটা? ইলেকট্রন আকর্ষণ। ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী। তারপরেরটা ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক। তাহলে 1 আর 2 দুইটাই কি মার্কনিকভ হবে?
জি স্যার। শিওর? স্যার এক হবে না, দুই হবে। দুই স্যার হবে 2 হবে, একটা প্রতিসম স্যার। 1 হবে না, 2 হবে। ওকে, 3 নাম্বারটা কোন কৌশল? বিপরীত মার্ক বিপরীত নির্ণয়। স্যার মার্কিং। ফ্রি বিপরীত রেডিকেল। মার্ক। বিপরীত মার্ক নিকভ। 4 নাম্বারটা কেন্দ্র আকর্ষক স্যার। কেন্দ্রাকর্ষী সংযোজন, ঠিক আছে। 5 নাম্বার ওজনীকরণ। ওজনীকরণ। ওজনীকরণ, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে আসতে পারি প্রতিস্থাপন বিক্রিয়ায়। 2টা কৌশল পড়তে হবে এবং এটা বলা যায় যে মুখস্থ। 2টাই কৌশল আছে, যেমন অ্যারোমেটিকে পড়েছো নাইট্রেশন আর ফিডার কাপ অ্যালকাইলেশন, 2টা পড়লে 2টা থেকেই আসে। এখানেও 2টা মেকানিজম, 2টা থেকেই প্রশ্ন আসে। তাহলে প্রতিস্থাপনটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো একটা মৌল বা মূলক আসবে, অপর একটা মৌল বা মূলক চলে যাবে। যেমন মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে মিথাইল ক্লোরাইড আর HCl তৈরি করছে। তাতে মিথেনের হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে ক্লোরিন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। মেকানিজম অনুসারে এটার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, পড়বো একটু পরেই। এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তার মানে বোঝা যাচ্ছে একটা নিউক্লিওফাইল আক্রমণ করে প্রতিস্থাপন করাচ্ছে, কারণ X মাইনাস এটা OH মাইনাস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর এটা অলরেডি পড়ে আসছো যে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। তাহলে আমরা একটা একটা করে 3টা মেকানিজম এখানে দেখবো, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফিলিক আর হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটার কথা বলছে যে এটাকে সংক্ষেপে বলা হয় SN রিঅ্যাকশন। S তে সাবস্টিটিউশন, N তে নিউক্লিওফিলিক। বাংলা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা বলছে যে অ্যালকাইল হ্যালাইড যখন কারোর সাথে বিক্রিয়া করে জলীয় ক্ষারের সাথে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, সরি প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে সংজ্ঞা বলছে যে যে প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইলের আক্রমণে হবে সেটাই হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এবং এটার মেকানিজমের উপর ভিত্তি করে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার এবং SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। বাংলা করলে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তাহলে কখন 1 কখন 2 অথবা 1 কি বোঝাচ্ছে 2 কি বোঝাচ্ছে এটা তাদের মেকানিজম পড়লে বুঝতে পারবো। তাহলে প্রথমে একটু জেনে নেই SN1 বিক্রিয়াটা কি। তাহলে SN1 বলছে যে এটি একটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যার বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। এখানে 1 দিয়ে বোঝাচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা বিক্রিয়ার হার প্রভাবিত হবে। উদাহরণ হচ্ছে এটা, খেয়াল করে দেখো তো যে এখানে বিক্রিয়ক কয়টা? 2টা। 2টা। কোন একটা বিক্রিয়ককে বাদ দিলে কি বিক্রিয়াটা সম্ভব? না স্যার। না। তাহলে তোমার দৃষ্টিতে বিক্রিয়াটার কয়টার উপরে ডিপেন্ড করার কথা বিক্রিয়ার হার? 2টার 2টা। 2টা। তাহলে একটু হোল্ড করো তো। হ্যাঁ সরি, তাহলে যেটা বলছিলাম যে বিক্রিয়ার হার একটার উপর নির্ভর করছে, কিন্তু আমাদের যুক্তি বলছে 2টার উপরে নির্ভর করার কথা, কারণ কোন একটা বাদ দিলে বিক্রিয়া হবে না এই বিষয়ে নিশ্চিত। কিন্তু কেন একটার উপর নির্ভর করছে?
তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা বিষয় আছে। তাহলে সেই বিষয়টা জানার জন্যই আমরা কৌশলটা বিশ্লেষণ করেছি, এবং এই কৌশলটা বিজ্ঞানীরা যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে দেখাচ্ছেন যে বিক্রিয়াটা দুইটা ধাপে ঘটে। এর মধ্যে প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইডের বিযোজনের মাধ্যমে দেখা যায় যে কার্বোক্যাটায়ন তৈরি হয়। দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়নটা নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করছে। অতএব এখান থেকে যে বিষয়টা বুঝতে পারছি সেটা হলো যে SN1 বিক্রিয়াটা দুই ধাপে ঘটবে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন এবং দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আক্রমণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কৌশলটা দুই ধাপের সাথে বিক্রিয়ার হার একটার উপরে নির্ভর করার সম্পর্ক কোথায়? এটার একটা সম্পর্ক আছে, কারণ বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতিবেগ এগুলো হচ্ছে গতিবিদ্যার আলোচনা। ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ এরকম একটা আলোচনা ছিল, ভরক্রিয়া সূত্র, মনে পড়ে? জি স্যার। জি স্যার। তাহলে গতিবিদ্যায় দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে যে বিক্রিয়াগুলো এক ধাপে ঘটে তাদের জন্য, যেটা তুমি ফার্স্ট ইয়ারে পড়েছো, ভরক্রিয়া সূত্র। আরেকটা হচ্ছে যে বিক্রিয়াগুলো একাধিক ধাপে ঘটে তাদের জন্য। একাধিক ধাপের বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে সেই সকল বিক্রিয়ার হার নির্ভর করবে যেই ধাপটা সবচেয়ে স্লো তার উপরে, এবং সেখানে যতটা বিক্রিয়ক আছে বিক্রিয়ার হার ততটার উপরে নির্ভর করবে। এখন তাহলে যুক্তি রেখে বলো তো যে এই বিক্রিয়ায় সবচেয়ে স্লো ধাপ কোনটা? স্যার প্রথমটা। প্রথমটা। কেন? স্যার উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়াগুলো স্লো হয়। গুড। সো সেই যুক্তি বলছে যে এটা উভমুখী বিক্রিয়ার জন্য প্রথম ধাপের উপর বিক্রিয়ার হার নির্ভর করবে, সেখানে একটাই বিক্রিয়ক আছে, সেই কারণে বিক্রিয়ার হার একটার উপরে নির্ভর করছে, এবং বিক্রিয়াটা SN1। তাহলে কেন একটার উপর নির্ভর করছে এই কারণটা কি ক্লিয়ার সবার? না স্যার, আবার একটু বলবেন। হ্যাঁ, কারণ এই বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটেছে। অতএব গতিবিদ্যার সূত্র অনুসারে যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে ঘটে সেখানে সবচেয়ে স্লো ধাপের উপর বিক্রিয়ার হার নির্ভর করবে। এখানে স্লো ধাপ প্রথমটা, তার উপরে বিক্রিয়ার হার নির্ভর করছে, এবং সেখানে একটাই বিক্রিয়ক, এই জন্য এটা SN1। জি স্যার। ঠিক আছে? জি ওকে, স্যার। তাহলে এখন বলো তো যে এখানে অ্যালকাইল হ্যালাইডটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। 3 3 ডিগ্রি। তাহলে কি আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইড নিতে পারতাম? জি স্যার। এখানে যে কোনো অ্যালকাইল হ্যালাইড নেওয়া যাবে না, 3 ডিগ্রি নিতে হবে। কেন নিতে হবে? কারণ কৌশল বলছে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং এই কার্বোক্যাটায়নটা স্থিতিশীল হলেই তো দ্বিতীয় ধাপ ঘটবে, ঠিক কিনা? ইয়েস স্যার। তাহলে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী, 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী। সো সেই যুক্তি বলছে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া প্রদর্শন করবে। 2 ডিগ্রি 1 ডিগ্রি হলে উৎপাদের পরিমাণ খুবই কম হবে, কারণ 1 ডিগ্রি 2 ডিগ্রি যেহেতু স্থিতিশীল না, এটা ভেঙে আবার পেছনে চলে আসবে। সেই কারণে দ্বিতীয় ধাপ ঘটার সম্ভাবনা কম থাকবে, খুবই কম উৎপাদও পাবে। কারণ সে তৈরি হওয়ার সময় যতক্ষণ সে অবস্থান করবে এর মধ্যে নিউক্লিওফাইল যদি আক্রমণ করে ফেলতে পারে তাহলে উৎপাদও তৈরি হবে, না হলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু 3 ডিগ্রিটা যেহেতু অনেক বেশি স্থিতিশীল, অনেকক্ষণ থাকবে, ততক্ষণে উৎপাদও তৈরি হবেই নিশ্চিত। সেই জন্য বলছে যে সকল অ্যালকাইল হ্যালাইড কিন্তু SN1 বিক্রিয়া দেখায় না। SN1 সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে পাওয়া যায়। এই কারণে এটা একটা অলিখিত নিয়ম যে উদ্দীপকে যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষার দেওয়া থাকে, বলে বিক্রিয়ার কৌশল লিখো, তাহলে মোটামুটি মুখস্থ এই 2 লাইন লিখে দিলেই 3 নাম্বার শেষ। কারণ এটা একটা ফিক্সড বিক্রিয়া, অনেকটা বেনজিনের নাইট্রেশন এবং ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মতো। SN2টা একটু জেনে নেই, তারপরে তোমাদের সাথে আলোচনায় বসবো। সেটা হচ্ছে SN2 বলছে যে সংজ্ঞা অনুসারে বিক্রিয়ার হার দুইটার উপর ডিপেন্ড করবে। তো বিক্রিয়ার উদাহরণে যেটা দেখতে পাচ্ছ, অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষার,
তাহলে সেখানে দুইটাই বিক্রিয়ক আছে, দুইটার উপরে হার নির্ভর করছে। তাহলে এখন বলা যায় কি বিক্রিয়াটা কয় ধাপে হবে? স্যার এক ধাপেই। এক ধাপেই হবে, কারণ এখানে কিন্তু বলে কিছু নাই, এখানে লুকানো কিছু নাই, যা দেখছি সবাই বিক্রিয়াতে অ্যাক্টিভ আছে। তার মানে দুইটাও বিক্রিয়ক আছে, দুইটাই বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে, সেই জন্য বলছে এটা SN2, অর্থাৎ সরাসরি অ্যাটাকের মাধ্যমে বিক্রিয়া হবে। এই কারণে দেখো এখানে নিউক্লিওফাইল সরাসরি কার্বনকে অ্যাটাক করে অন্তর্বর্তী যৌগ তৈরি করছে, যেখানে কার্বন হ্যালোজেন পুরাতন বন্ধনটা ভেঙে ফেলছে, কার্বন এবং হাইড্রক্সিল নতুন বন্ধন তৈরি হচ্ছে। এটা হচ্ছে অন্তর্বর্তী ধাপ বলা হয়। এটাকে ডাবল ড্যাগার সাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে ক্ষণস্থায়ী অবস্থা। এখান থেকে আমরা উৎপাদকটা পেয়েছি। এবং যেহেতু একই ধাপে বিক্রিয়া হচ্ছে এবং সেখানে দুইটা বিক্রিয়ক আছে, সেই জন্য বিক্রিয়ার হারটা দুইটার উপরে ডিপেন্ড করছে। এবং এখানে অ্যালকাইল হ্যালাইডটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। তাহলে অ্যালকাইল হ্যালাইডটা যদি 1 ডিগ্রি হয় তাহলে এখানে বিক্রিয়াটা পেয়েছি, কিন্তু 3 ডিগ্রি হলে কোনো অসুবিধা ছিল কি? তখন তাহলে স্যার দুইটা স্টেপ লাগতো। তাহলে এখানে যদি 3 ডিগ্রি হতো তাহলে স্টেরিক বাধা হতো না? জি কারণ স্যার। এখানেও তো সেই অ্যাটাকের ব্যাপার স্যাপারই আছে। জি স্যার। তাহলে সেই কারণেই দেখা গিয়েছে যে এটাও একটা মুখস্থ কথা। যদি অ্যালকাইল হ্যালাইড আমরা দেখতে পাই 1 ডিগ্রি, তাহলে বুঝতে হবে সেটা SN2 কৌশল হবে। তার মানে এই যে এক লাইনে সোজা এতটুকু অংশ যদি লিখে দেই তাহলেই আমরা 3 নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে এটা হলো SN1 এবং SN2 এর কৌশল সম্পর্কে আলোচনা। তাহলে এখন বলো তো 1 আর 2 নিয়ে কি কি প্রশ্ন আছে? স্যার SN1 এর ক্ষেত্রে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি হতে পারবে না কেন একটু আবার বলুন। 1 ডিগ্রি 2 ডিগ্রি হতে পারবে না তা না, হওয়ার সম্ভাবনাটা কম, কারণ SN1 হতে গেলে কার্বোক্যাটায়ন তৈরি করতে হয়। কার্বোক্যাটায়ন 3 ডিগ্রিটা বেশি স্থায়ী, 1 ডিগ্রি 2 ডিগ্রি স্থায়িত্ব কম। আর এই ক্লাসটা আরেকবার নেওয়া হবে না? এই ক্লাসটা আরেকবার নেওয়া হবে, কিন্তু এই বছর আছে তো, মঙ্গলবারে আছে না, 4টাই দেওয়া আছে তো সম্পূর্ণের ব্যাচে, সরি শুক্র শনি ব্যাচে এক্সট্রা ক্লাস হিসেবে দেওয়া আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, কালকেই, মঙ্গলবার মানে বেশি দূরে নাই, কালকেই 4টায়। ওকে, তাহলে এখন বলো যে SN1 আর SN2 কৌশলটা বুঝছি কিনা? জি স্যার। স্যার SN2 তে 3 ডিগ্রি হবে না কেন? বুঝি নাই। স্যার SN2 তে 3 ডিগ্রি থাকলে হবে না কেন? SN2টা তো অ্যাটাকের মাধ্যমে বিক্রিয়া দেখাতে হবে। তাহলে অ্যাটাকের মাধ্যমে যদি বিক্রিয়া হয় সেখানে কি স্টেরিক বাধাটা একটা ফ্যাক্টর না? তাহলে এখানে যদি স্টেরিক বাধা বড় বড় গ্রুপ থাকে তাহলে তো স্টেরিক বাধা বেশি হবে, সেক্ষেত্রে তো সম্ভাবনা কমে যাবে। জি স্যার। ওকে, স্যার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভরশীল, এজন্য এক ধাপে হয়েছে। দুইটা উপর নির্ভর করছে সেই জন্য এক ধাপে হচ্ছে না, এক ধাপে ঘটছে, সেখানে দুইজন আছে জন্যই দুইটার উপর নির্ভর করছে। তার মানে আগে কৌশল পরে সংজ্ঞা কিন্তু। ওকে, অতএব সংজ্ঞার জন্য কিন্তু কৌশল হয় নাই, কৌশলের জন্য সংজ্ঞা হয়েছে। যে এটা মেকানিজম বলছে এখানে সরাসরি আক্রমণ করা সহজ, কারণ স্টেরিক বাধা নাই, এই জন্য একবারেই বিক্রিয়া শেষ। আর ওখানে দেখা যাচ্ছে যে স্টেরিক বাধার জন্য অ্যাটাক করাটা কঠিন হয়ে যাচ্ছে, সেই জন্য এটা 2 ধাপে হচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে 1 আর 2 এর মধ্যে যদি একটা কম্পারেটিভ স্টাডি করতে যাও তাহলে দেখা যায় যে SN1 বিক্রিয়া সংজ্ঞা বলছে বিক্রিয়ার হার একটার উপরে নির্ভর করে, SN2 দুইটার উপরে নির্ভর করে। এই জন্য সংজ্ঞাতে আমি সংক্ষেপে 1 আর 2 লিখেছি। বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব SN1 বলছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, অর্থাৎ এক আণবিক, একটা অণু বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করছে। কারণ খেয়াল করে দেখো মেকানিজম বলছে SN1 শুধুমাত্র একটা অণু, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড একই গতিকে নিয়ন্ত্রণ করছে, এই জন্য SN1 এর আণবিকত্ব 1। SN2
দুই ধরনের অণু এটাকে নিয়ন্ত্রণ করেছে, একটা হচ্ছে অ্যালকোহল, সরি হাইড্রোক্সিল আয়নটা, আর একটা ছিল অ্যালকাইল হ্যালাইড। দুইটা অণু বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করেছে, সেই জন্য এটার আণবিকত্ব হচ্ছে 2। আর বিক্রিয়ার ক্রম হচ্ছে বিক্রিয়ার হার, যার উপরে নির্ভর করে তার ঘনমাত্রার পাওয়ারটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। তাহলে SN1 যেহেতু একটার উপরে নির্ভর করে, তার মানে ঘনমাত্রার পাওয়ার হচ্ছে 1। আর SN2 যেহেতু দুইটার পাওয়ারের উপর ডিপেন্ড করে, তার মানে SN2 কৌশল যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়ার হার এটার পাওয়ার 1, অর্থাৎ এটার 1 মোলের উপর নির্ভর করে, এটারও 1 মোলের উপর ডিপেন্ড করে। তাহলে এই পাওয়ার গুলোর যোগফলকেই বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। সেই যুক্তিতে SN2 এর ক্রম 2, আণবিকত্ব 2, মেকানিজম বলছে এটা 2 ধাপ, এটা 1 ধাপ। মেকানিজম দেখাচ্ছে এখানে কার্বোক্যাটায়ন আছে, এখানে নাই। মেকানিজম বলছে এখানে অন্তর্বর্তী নাই, এখানে অন্তর্বর্তী আছে। এবং মেকানিজম থেকে আমরা বুঝতে পারছি এটা 3 ডিগ্রির জন্য ফেভারেবল, এটা 1 ডিগ্রির জন্য ফেভারেবল। ঠিক আছে? স্যার SN2 ধাপটা একটু বলা যাবে, অনেক নেট প্রবলেম করতেছিল। SN2 হচ্ছে সরাসরি 1 ধাপের বিক্রিয়াটা হবে, নিউক্লিওফাইল কার্বন সেন্টারে আক্রমণ করে অন্তর্বর্তী অবস্থা তৈরি করবে, যেখানে নতুন বন্ধন তৈরি হবে, পুরাতন বন্ধন ভেঙে যাবে এবং আমরা সরাসরি উৎপাদন পাবো। 1 ধাপে দুটি উৎপাদন থাকার জন্য এটাকে বলছে যে SN2 দুটি বিক্রিয়কই সরাসরি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করছে। স্যার অন্তর্বর্তীর জন্য SN2 বলতেছে। অন্তর্বর্তীর জন্য SN2 না, দুটি বিক্রিয়ক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে, সেই জন্য এটাকে বলছে SN2। ওকে স্যার। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, লাস্টের পয়েন্টটা, যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখবো SN1, 1 ডিগ্রি আসলে লিখবো SN2, 2 ডিগ্রি আসলে কি লিখবা? স্যার দুইটাই লিখে দেব। দুইটা মেকানিজম তার হবে না। তাহলে সেটার ক্ষেত্রে সিদ্ধান্ত দিয়েছে যে উদ্দীপকে যদি দেখো অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তাহলে সেটা SN2 কৌশল। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি জলীয় ক্ষার, তাহলে সেটা হলো SN1 কৌশল। আর যদি 2 ডিগ্রির সাথে বিক্রিয়া করি, তাহলে নিউক্লিওফাইল স্ট্রং হলে SN2, নিউক্লিওফাইল উইক হলে SN1। অর্থাৎ তখন নিউক্লিওফাইলের প্রকৃতি বলে দিবে যে শক্তিশালী নিউক্লিওফাইলের উপস্থিতিতে বিক্রিয়া করলে সরাসরি আক্রমণ করবে, আর সরাসরি আক্রমণটা কিন্তু SN2 কৌশলে আছে। আর যদি দুর্বল হয় তাহলে আক্রমণ করতে অনেক সময় লাগবে, ততক্ষণে বিক্রিয়া ঘটে যাবে, তার মানে তখন এটা SN1 কৌশলে চলে যাবে। সেই কারণে দেখা যাচ্ছে যে এটা 1 ডিগ্রি হ্যালাইড, এটা দিবে SN2 কৌশল। এটা 3 ডিগ্রি, এটা দিবে SN1 কৌশল। এটা 2 ডিগ্রি, তখন দেখা যাচ্ছে যে লঘু হলে তখন SN1, গাঢ় হলে তখন হচ্ছে SN2। অতএব এখানে দুইটা মেকানিজমই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই 1 আর 2। আর এই 2 ডিগ্রি হলে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে নিউক্লিওফাইল কোন ধরনের, সেটার উপর ভিত্তি করে কৌশল লিখতে হবে। স্যার এটা কি দেওয়া থাকবে গাঢ় মানে স্ট্রং হ্যাঁ, নাকি? উল্লেখ করে থাকবে। আর কিছু না বললে তোমাকে দুইটা লিখতে হবে। যদি বলা হয় যে ক্ষারের সাথে এটার বিক্রিয়া লিখো 2 ডিগ্রি, তাহলে ক্ষারের সাথে দুইটা সম্ভাবনাই আছে সেটা বলে দুইটা দেখাতে হবে, যে যদি লঘু থাকে এটা, যদি গাঢ় থাকে এটা। ঠিক আছে, তাহলে SN1, SN2 এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট, বেনজিনের নাইট্রেশন এবং ফিডেল ক্রাপস অ্যালকাইলেশনের মতো, যে অনেকবার পরীক্ষায় আসছে, এবারও পরীক্ষায় আসছে কিন্তু এই মেকানিজমটা। তো সেই কারণে দেখা যাচ্ছে এই দুইটা ভালো করে বই থেকে পড়তে হবে, খুবই সহজ, 2 লাইনের মেকানিজম, মোটামুটি মুখস্থই, কারণ এখানে কোনো ভেরিয়েশন করার সুযোগ থাকে না। ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটা সম্ভবত স্কুলে পড়ে আসছো, এটা অবশ্য আমাদের সিলেবাসে নাই, আমরা জাস্ট প্রতিস্থাপনের এক্সাম্পল আকারে দেখাই যে বিক্রিয়াটা 3 ধাপে ঘটে। প্রথম ধাপে সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল হয়। দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে ফ্রি রেডিক্যালটা মিথেনকে আক্রমণ করে মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি করে, এই মিথাইল ফ্রি রেডিক্যাল ক্লোরিনকে আক্রমণ করে মিথাইল ক্লোরাইড তৈরি করে। অর্থাৎ ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো সবসময় 3 ধাপে হয়। প্রথম ধাপগুলোতে তারা ফ্রি রেডিক্যাল তৈরি করে, দ্বিতীয় ধাপে ফ্রি রেডিক্যালটা জৈব যৌগটাকে আক্রমণ করে কাঙ্ক্ষিত যৌগটা তৈরি করে,
এবং শেষ ধাপে গিয়ে দেখা যায় সমস্ত ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে যা ছিল তারা সবাই মিলে একটা নিউট্রাল অবস্থায় পৌঁছে যায়। তাহলে তিনটা স্টেপ, একটা হচ্ছে সূচনা, আর একটা বিস্তৃতি, আর একটা হচ্ছে সমাপ্তি। তাহলে মিথেন ক্লোরিনেশন বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড তৈরি করে, এটা ফ্রি রেডিক্যালের মাধ্যমে বিক্রিয়াটা শুরু হয়েছে, এই জন্য এটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। এখানে দেখো যে নিউক্লিওফাইলের মাধ্যমে বিক্রিয়াটা শুরু হচ্ছে, সেই জন্য এটাকে বলছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। আর ইলেকট্রোফাইলের মাধ্যমে বেনজিন রিং এর বিক্রিয়ার কথা জানো, সেই জন্য সেটাকে বলা হয়েছিল ইলেকট্রোফিলিক বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, সংযোজন, প্রতিস্থাপন, এই সবগুলো কৌশল আমাদের জানা শেষ। লাস্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে অপসারণ। এখানে একটাই এক্সাম্পল পরীক্ষায় আছে বা আমাদের সিলেবাসে আছে, সেখানে হচ্ছে যে দুইটাকে মিলে একসাথে প্রশ্ন আসে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষার, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষার। তাহলে জলীয় ক্ষার দিলে একটু আগে পড়ে আসলাম এসএন, আর অ্যালকোহলীয় দিলে সেটা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করবে। এবং সেক্ষেত্রে কৌশল বলছে যে কার্বনে হ্যালোজেন থাকবে সে দিবে হ্যালোজেন, পাশের জন দিবে হাইড্রোজেন, অর্থাৎ HX চলে গেলে এখানে অ্যালকিন তৈরি হবে। এবং এটা জ্ঞান আকারে মনে রাখতে হবে যে কোন শর্তে অপসারণ আর কোন শর্তে প্রতিস্থাপন। জলীয় ক্ষার মানেই সেটা হচ্ছে প্রতিস্থাপন, কারণ পানিতে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিউক্লিওফাইল তৈরি করবে, যেটা আক্রমণ করে নিউক্লিওফিলিক বিক্রিয়া ঘটাবে। কিন্তু অ্যালকোহল মাধ্যমে সে আয়নিত হতে পারছে না জন্য সে কিন্তু নিউক্লিওফাইল তৈরি করে অ্যাটাক করতে পারছে না, সেই জন্য বিক্রিয়ার কৌশলটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেখানে দেখানো হচ্ছে যে কার্বনের সাথে হ্যালোজেন আছে সে দিচ্ছে হ্যালোজেন, তার পাশে প্রতিবেশী যে আছে সে দিবে হাইড্রোজেন। এবং প্রতিবেশী যদি দুইজন চলে আসে, আগের উদাহরণে দেখো যে প্রতিবেশী কিন্তু একদিকে ছিল, কিন্তু দুই পাশে যদি চলে আসে, এই বাম দিকেও এবং ডান দিকে দুই পাশেই কিন্তু প্রতিবেশী আছে, তাহলে যে কোনো একটা দিতে পারে, এই দুইটা মিলে HX যেতে পারে অথবা এই দুইটা মিলে HX যেতে পারে। তাহলে আমরা যদি ডান দিক থেকে সরিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে তৈরি হয় এটা মাইনর প্রোডাক্ট, বাম দিক থেকে সরিয়ে দিলে তৈরি হচ্ছে এটা মেজর প্রোডাক্ট। তার মানে এখানেও কিন্তু মার্কনিকভ নীতির মতো মেজর মাইনর ইস্যুটা আসছে, যেটা বিজ্ঞানী সাইজেফ ব্যাখ্যা করেছেন। এবং মার্কনিকভের শর্ত ছিল অপ্রতিসমর সাথে যদি অপ্রতিসম বিক্রিয়া করে, কিন্তু সাইজেফের শর্ত হচ্ছে যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা যদি সমান না হয়, তাহলে যার হাইড্রোজেন কম আছে সেখান থেকে অপসারণ করলে মেজর প্রোডাক্ট হবে। তাহলে দেখো এই বিটা কার্বনে 3টা হাইড্রোজেন, এখান থেকে সরালে মাইনর, এই বিটা কার্বনে একটা হাইড্রোজেন, এটা সরালে মেজর প্রোডাক্ট হবে। তাহলে আমাদেরকে শুধু দুইটা কথা খেয়াল রাখতেই হবে যে জলীয় ক্ষার দিলে এসএন, অ্যালকোহলীয় দিলে অপসারণ। আর অপসারণে খেয়াল করতে হবে যে কার্বনে হ্যালোজেন আছে তার বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান না অসমান, যদি সমান হয় যে কোনোটা থেকে বাদ দাও, আর অসমান হলে শুধুমাত্র যেখান থেকে কম আছে তার কাছ থেকে নাও, মেজর প্রোডাক্ট আসবে। অতএব আমাদের টোটাল মেকানিজম কিন্তু মোটামুটি এখানেই শেষ, সংযোজন, প্রতিস্থাপন এবং অপসারণ, এই হলো টোটাল সামারিটা। এখানে এক নজরে দেখে নাও যে এই মেকানিজম গুলো তুমি স্টাডি করেছো অলরেডি। এই যে সাইজেফ এবং সাধারণ অপসারণ, প্রতিস্থাপন ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফিলিক আমরা অ্যারোমেটিকের মধ্যে এই দুইটা পড়েছি, নিউক্লিওফিলিক আমরা এই দুইটা পড়েছি। সংযোজনের মধ্যে ওজনীকরণ, নিউক্লিওফিলিক, ফ্রি রেডিক্যাল, মার্কনিকভ, বিপরীত মার্কনিকভ। তাহলে এই চার্টের মধ্যে যা আছে এই সবগুলো দ্যাট ইজ মেকানিজম যদি আমরা বুঝতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে এখান থেকেই কমপক্ষে দুইটা উদ্দীপক পাওয়া যাবে। এখন নির্ভর করছে তুমি কতটুকু প্র্যাকটিস করছো তার উপর। স্যার সাইজেফ অপসারণটা আবার একটু বুঝাবে? সাইজেফ অপসারণটা হচ্ছে যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষার দিলে যে কার্বনে হ্যালোজেন আছে সে দিবে হ্যালোজেন, পাশের জন দিবে হাইড্রোজেন। কিন্তু পাশে যদি দুইজন চলে আসে তাহলে যে কার্বনে হাইড্রোজেন কম তার কাছ থেকে যাবে, এটা হচ্ছে সাইজেফ নীতি। ঠিক আছে, স্যার আলফা কার্বন বিটা কার্বন বলতে যে কার্বনে প্রতিস্থাপক থাকে সেটাই আলফা কার্বন, প্রতিবেশীকে বলে বিটা কার্বন। যে কার্বনে হ্যালোজেন বা যে কোনো কার্যকরী মূলক যুক্ত থাকে সেটাই আলফা কার্বন।
স্যার নিচের লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে বিটা কার্বন হাইড্রোজেন ভিন্ন? হ্যাঁ, সাইজেফ নীতিটা প্রয়োগ হবে যখন বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন। এই যে এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, কিন্তু যদি এখানেও দুইটা থাকতো, এখানেও দুইটা থাকতো, তাহলে কিন্তু মেজর মাইনর হতো না, তাহলে এই নীতিটা কাজ করতো না। অনেকটাই মার্কনিকফের মতো, প্রতিসম হলে নীতি কাজ করবে না, অপ্রতিসম হলেই দুইটা প্রোডাক্ট আসবে। ঠিক আছে, জি স্যার। তাহলে প্রতিসম মেকানিজম হইলে কি গুলো হইতো? স্যার বুঝি নাই। স্যার প্রতিসম হতো প্রতিসম হলে কি মেজর মাইনর তৈরি হতো? না স্যার। তাহলে তার নীতি আসতো না। যেমন মার্কনিকফে দেখেছে প্রতিসম হলে তার নীতি আসছে না, অপ্রতিসম হলেই তখন নীতি আসছে, মেজর মাইনর আসছে। জি স্যার। তাহলে তোমাদেরকে যেটা বলা হবে যে জৈব যৌগ ধরে নিতে হবে যে মোটামুটি 90% শেষ, কারণ এরপরে আমরা যেটা পড়বো সেটা মুখস্থ কাজ। শুধু একটা বা দুইটা ক্লাসে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে, বাকিটা হলো প্রস্তুতি শনাক্তকরণ, শুধু কপি পেস্ট, অনেকটাই বেঞ্জিনের প্রস্তুতি, টলুইন প্রস্তুতির মতো রিডিং পড়ে যাওয়া। অতএব আজকের পরে আমরা তোমাদের সম্বুধের ব্যাচে তো শীতকালীন ছুটি থাকছে, জানুয়ারি থেকে আবার শুরু করব। শুক্র শনির ব্যাচেও তো যারা এক্সট্রা ক্লাস করেছিলে আজকে এই ক্লাস দিয়ে আমরা ছুটিতে যাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে সামনের দিনগুলোতে এই অংশটুকু পড়ে আমার জন্য প্রবলেমগুলো আইডেন্টিফাই করে রাখা, যে কোথায় কোথায় কি কি সমস্যা আছে, তোমার সমস্যা তুমি আইডেন্টিফাই করে রাখো, দেন আমরা আলোচনা করি। এবং এরপরে দুইটা ক্লাস নিলে হয়তো আমার ব্যাখ্যা আলোচনা শেষ হবে, আর আমি দুইটা ক্লাস নিব হচ্ছে ওভারঅল চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ, তোমরা একটু পড়াটাকে গুছিয়ে নাও। আর তাহলে এই বছরে আমরা তো চেষ্টা করলাম বিভিন্ন ভাবে পড়া শেষ পড়তে। এখন সবাই বাকি সময়টুকু পড়ে শেষ করো, স্যার নতুন এই বছর দেখা সামনের হবে। বুধবারে ক্লাস হবে না? না, যত ক্লাস ছিল আমরা কিন্তু এক্সট্রা ক্লাস নিয়ে কভার করে দিয়েছি। শুক্র শনি সোম বুধ সবই কিন্তু আজকে পর্যন্তই, তারপর ছুটি। স্যার এই ক্লাসটা আবার কবে পাওয়া যাবে? এই ক্লাসটা কালকে বিকাল 4টায় পাওয়া যাবে। এরপরে স্যার আর লিংক পাওয়ার জন্য কি মেল করব? মেল করতে হবে, অন্তত 3টার আগে মেল করতে হবে। স্যার মার্কনিকোভের ক্লাসে কি পাওয়া যাবে? মার্কনিকফ এখন আর নাই, আগামী বছর আবার। ঠিক আছে, পেমেন্ট ফর্মটা লাগছে না, তুমি মেইল করে দিলেই হবে, পেমেন্টের ইনফরমেশন মেইল করে দিও, যেহেতু তোমাদের এটাই লাস্ট মান্থ। হ্যাঁ, কারণ এটাই লাস্ট মান্থ। স্যার এই ব্যাচের ইকুইভ্যালেন্ট ব্যাচ কোনটা? এই ব্যাচের ইকুইভ্যালেন্ট আর করার সুযোগ নাই, কারণ সব ব্যাচের পড়াই তোমাদের সাথে, সব ব্যাচের পড়া শেষ, আর দুইটা ক্লাস আছে আগামী বছর নিলে পড়া শেষ। না স্যার, এই ব্যাচের যে ইকুইভ্যালেন্ট ব্যাচটা ওইটাতে কি স্যার ফার্স্ট চ্যাপ্টার শেষ করায় তারপর জৈব যৌগে চলে আসছেন, নাকি আমাদের মতো থার্ড আর ফোর্থ শেষ করায় তারপরে আসছেন? এই ব্যাচের ইকুইভ্যালেন্ট তো শুক্র শনির ব্যাচ, তাহলে তো এটা শেষ, ওদেরও তো পড়া শেষ। ইকুইভ্যালেন্ট বলতে কোনটা, কোন দিক থেকে ইকুইভ্যালেন্ট বলতে চাচ্ছ? স্যার ওই ব্যাচে কি মানে থার্ড আর ফোর্থ চ্যাপ্টারও পড়ানো শেষ, নাকি ওইটা হ্যাঁ, পড়াবেন? ইকুইভ্যালেন্ট মানে তো দুইটাই সমান হওয়ার কথা, ওদেরও তো থার্ড ফোর্থ শেষ করেই তো এটা পড়িয়েছি। ও বুঝতে পেরেছি স্যার। আর এমনিতে সেকেন্ড পেপারের অন্যান্য চ্যাপ্টার কি অন্য কোনো ব্যাচে করানো হচ্ছে? না, এখন এই মুহূর্তে কোনো ব্যাচে নাই, ম্যাক্সিমাম ব্যাচে পড়া শেষ। আর একটা ব্যাচ আছে জৈব যৌগ পড়ছে, ওরা শেষ করলে হয়তো ফেব্রুয়ারিতে থার্ড ফোর্থ চ্যাপ্টার শুরু করবে। স্যার ওইটার কথাই বলছিলাম, মানে ওরা কোথায়, মানে কোন ব্যাচটাই এটা করানো হচ্ছে? ওদের টাইম এখনো আমরা বলতে পারবো না, জানুয়ারি মাসে বলা যাবে, কারণ ওদের টাইম হয়তো চেঞ্জ হবে। ওকে, অতএব ওটা ফেব্রুয়ারি আসলে তখনকার সময় বলা যাবে। অতএব টাইমিং নিয়ে আগামী দিনগুলোতে হয়তো কিছু চেঞ্জ আসবে, এই জন্য আমরা কোনো টাইমিং এখনো কনফার্ম করতে পারছি না, কারণ জানুয়ারি মাসে যদি কলেজগুলোর রুটিন চেঞ্জ হয়, তাহলে পুরো বাংলাদেশে কলেজ রুটিন চেঞ্জ হলে তো সবার পড়ালেখার রুটিনও চেঞ্জ হয়ে যাবে। অতএব এই মুহূর্তে আমরা শুধু ডিসেম্বর পর্যন্ত রুটিন যা আছে তাই চলছে। জানুয়ারিতে হয়তো কোনো রুটিন চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, তখনকার সরকারের ঘোষণার উপর নির্ভর করবে আর কি। ঠিক আছে, স্যার ওজনীকরণে জিঙ্কের ভূমিকা কি আমাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল? ওজনীকরণে জিঙ্কের ভূমিকা তো আমরা জানি যে জিঙ্ক দিলে কার্বনিল যৌগ তৈরি হবে, আর জিঙ্ক না দিলে এটা জারিত হবে।
এই হলো বিষয়, যে ওজন আমরা কেন দিব আর কেন, সরি জিঙ্ক কেন দিব আর দিব না। দিলে কি হচ্ছে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে, তাহলে আর জারণ করবে না। না দিলে কি হবে, না দিলে দেখা যাচ্ছে পার অক্সাইড তৈরি হবে। এবং সর্বোপরি আমরা তো বলেই দিলাম যে পুরো জৈব যৌগ শেষ ধরে নিয়ে এখন তোমাকে পড়তে হবে, যে প্রস্তুতি শনাক্তকরণ ছাড়া আর কিছু বাকি নাই। ঠিক আছে? স্যার কালকে 4টার ব্যাচের লিংক একটু দেওয়া যাবে? কালকে 4টার লিঙ্ক নিতে হলে হচ্ছে মেইল করতে হবে, তারপরে এখন আমরা লিঙ্ক ছাড়ি নাই। স্যার চলে যাব। হ্যাঁ, তাহলে আজকে এই স্যার পর্যন্তই। জানুয়ারি থেকে কবে ক্লাস স্টার্ট হবে এটা কি? এটা মেইলেই আমরা জানিয়ে দিব। ফার্স্ট উইক রুটিন অনুসারে তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে। স্যার জানুয়ারিতে অফলাইনে কোনো রিভিশন কোর্স শুরু হবে? জানুয়ারিতে প্ল্যান করা আছে যে মাঝামাঝি থেকে শুরু করব, এটা অবশ্য জানুয়ারির ফার্স্ট উইকে সবাইকে জানাবো নোটিস দিয়ে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকো সবাই। হ্যাপি নিউ ইয়ার স্যার।